এআরএস সার্ভের বুট ক্যাম্প 2 এর চতুর্থ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি সার্ভের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা এবং তার ডিটেলস আলোচনা। আজকের ক্লাসেও আমরা আরও কিছু ডিটেলস সম্পর্কে আলোচনা করব, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিভাবে দেয়া যায় সেগুলো আমরা খুব সহজভাবে দেখব। তো আজকের জন্য আমরা সার্ভেতে করা অনেক কমন প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার উত্তর কি হতে পারে এটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তো সর্বপ্রথমে যদি আমরা আসি, পেশাভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল। আপনার কি জব করেন এটা আপনাকে সব সার্ভেতে জিজ্ঞাসা করবে এবং এই প্রশ্নটা ডিপেন্ড করে আপনার নেক্সট স্টেজে আপনি কি কোয়ালিফাই হবেন কি হবেন না এটার জন্য। তো আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার বা আপনার পরিবারের কেউ নিম্নলিখিত শিল্পগুলোর মধ্যে কোনোটিতে কাজ করেন, এটার ইংলিশ কনভারসেশন যদি আমরা করি, ডু ইউ বা ইয়োর এনি অফ ইয়োর হাউস হোল্ড ওয়ার্কস ইন দিস স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ, তো এই ক্ষেত্রে উত্তরটি হবে কোনোটিই নয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা দেব নন অফ দিস অ্যাবভ। কারণ আমরা যদি সার্ভের জন্য কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক থেকে আসে এবং আপনার পরিবারের কেউ সেই ব্যাংকে বা সেই শিল্পে কাজ করে, তবে তারা আপনাকে সার্ভে চালিয়ে যেতে নাও দিতে পারে। এই উত্তরটি কৌশলগতভাবে সার্ভেতে এড়িয়ে যাওয়ার পথ সুগম করে। যেহেতু আপনার নিকটাত্মীয় যদি সেই রিলেটেড ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং আপনিও যদি এই দাগান, তো সেই ক্ষেত্রে আপনি স্বজনপ্রীতি বা এমন কিছু একটার জন্য সার্ভে থেকে স্ক্রিন আউট হয়ে যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন অনেক সময় আসে, এবং আপনি মাসিক বিলের পরিষেবাগুলো কি কি গ্রহণ করেছেন। আমরা গত ক্লাসে আলোচনা করছি ইন্টারনেট, বাড়ির বিল, আবর্জনা, মিউজিক স্ট্রিমিং, ভিডিও স্ট্রিমিং ইত্যাদি। তো এই ক্ষেত্রে আমরা একাধিক বা বৈচিত্র্যময় উত্তর দিব, কারণ আপনি একজন নিয়মিত ভোক্তা। একজন নিয়মিত ভোক্তা শুধুমাত্র অডিও স্ট্রিমিং ইউএসএ তে ব্যবহার করে না, সে অবশ্যই ভিডিও ব্যবহার করে, তার মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, তারা পেইড অনেক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। এখন ইন্টারনেট পরিষেবার নাম আমরা গত ক্লাসে দেখে এসেছি অল্প পরিসরে, কিন্তু এখানে আমরা মনে রাখবো যে এই নামগুলো আমেরিকান প্রোফাইল বা আমেরিকার প্রেক্ষাপটে জনপ্রিয়, এবং আমেরিকান নাগরিক হিসাবে যখন আপনি কল্পনা করবেন এবং ব্যক্তিগত হিসাবে ব্যবহার করবেন, তো ওই উত্তর নির্বাচন করা আপনার বিশ্বাসযোগ্যতাকে বাড়াবে। যেমন AT&T একটি খুবই জনপ্রিয় এবং বড় কোম্পানি, এবং তাদের সার্ভিসগুলো অনেক প্রাইজি, কিন্তু অনেক মানুষ আমেরিকায় সেগুলো ব্যবহার করে। এবং গত ক্লাসে আমরা তথ্য অনুসন্ধান সম্পর্কে শিখে এসেছি, এবং এক্ষেত্রে আমরা একটা ডেমো প্রশ্ন আমরা দেখাতে চাই যে এই তথ্যগুলো আপনি জানেন না, সেগুলো কোথা থেকে জানবেন। এইগুলোর ক্ষেত্রে আপনি এআই ইউজ করবেন, এবং সার্ভেতে দ্রুত উত্তর এবং সঠিক উত্তর দেওয়ার জন্য প্রযুক্তির দক্ষতা জরুরি। কম্পিউটারে কপি পেস্ট বা কিভাবে সার্চ করা যায়, কিভাবে ক্রোমের এক্সটেনশন ইউজ করা যায়, এবং কিভাবে আপনি ট্রান্সলেটর ইউজ করে স্প্যানিশ সার্ভেগুলো করতে পারবেন, এই টুলসগুলো জানা খুবই জরুরি। কারণ এখানে আপনি টাইম ইনভেস্টমেন্ট করতেছেন। আপনি যদি বেশি টাইম ইনভেস্টমেন্ট করেন, তো সেটা আপনার জন্য অর্ধিত হবে না। তো অল্প সময়ে আপনি কিভাবে টুলস ইউজ করে এবং আপনার কাজগুলোকে ইফিসিয়েন্ট ভাবে করতে পারেন। আমি কিন্তু একবারও মেনশন করিনি যে ওভার স্পিডিং করবেন, আমি মেনশন করতে চাই যে আপনি ইফিসিয়েন্সি ভাবে কিভাবে কাজগুলো করতে পারেন, সেগুলো আপনার জানা খুবই প্রয়োজনীয়। এখন একটি প্রশ্ন সবার কাছে আসে যে আবাসন বা বাসস্থানের ধরন। তো অবশ্যই আপনি নিজের বাসার মালিক এবং আপনি একটি স্ট্যান্ড অ্যালোন হোম আপনার আছে, এবং আপনার বাড়িটা অবশ্যই আরবান এরিয়া মানে শহর অঞ্চলে আছে। এক্ষেত্রে এটা আপনার ইকোনমিক স্টেবিলিটি, আপনার পাওয়ার এবং আপনার যে একটি ইনভেস্টমেন্টের মতন ক্ষমতা রাখেন সেটা প্রোভাইড করে। কারণ ইউএসএ তে একটি বাড়ির মালিক হওয়া খুবই কষ্ট সাপেক্ষ এবং খুবই ব্যয়বহুল। এবং বিভিন্ন পরিষেবাগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি, তো এখানেও আমরা একটু ডিটেলস সম্পর্কে জানবো। যদি প্রশ্ন এমন আসে যে আপনার বাড়িতে কি টিভি দেখার জন্য যথেষ্ট দ্রুত গতির ইন্টারনেট সেবা আছে, তো অবশ্যই আপনি উত্তর দিবেন আছে। এবং টিভি বা সিনেমা দেখার পদ্ধতি আমরা সাধারণত প্রায় পাইরেসি করে MLWBD হোক বা অন্য যে কোনো সাইট থেকে মুভি ডাউনলোড করে দেখি। ইউএসএ তে সাধারণত এইগুলো খুব কম হয়, তারা প্রতিদিন না হোক সপ্তাহে একদিন বা মাসে 2 থেকে 3 বার সিনেমা হল গুলোয় গিয়ে মুভি এনজয় করে থাকে। তো এই ক্ষেত্রে আপনি নিয়মিত বিভিন্ন হলে মুভি দেখেন এবং আপনি মাল্টিপল স্ট্রিমিং অ্যাকাউন্টের মালিক, এইগুলো অ্যাকাউন্টে সার্ভে করার সময় সিলেক্ট করবেন। এবং আমরা জনপ্রিয় কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম এখানে উপস্থাপন করেছি। এগুলো যদি আপনি মনে রাখেন বা এইগুলো যদি আপনি আপনার উত্তরে প্রদান করে থাকেন, আপনার সার্ভে সিলেক্ট হওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। এখন আমরা আসি যে সামাজিক যোগাযোগ এবং বাছাই প্রক্রিয়া। তো সামাজিক যোগাযোগ মিডিয়া কিভাবে আপনার একটি সার্ভেকে বদলে দিতে পারে বা টার্ন অ্যারাউন্ড করতে পারে সেটা আমরা দেখি।
তো ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এইগুলো অনেক ব্যবহার হয় ইউএসএতে, কিন্তু আপনারা জানেন যে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম ইউএসএতে সব থেকে বেশি ব্যবহার হয়। তারপরে জনপ্রিয়তায় আছে টিকটক এবং এক্স। এইগুলো বাংলাদেশে সেইভাবে ব্যবহার না হলেও আমরা উত্তরে যদি এইগুলোর প্রায়োরিটি না মেনটেন করি, সেই ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে আপনার গুণগত মান কেমন থাকে। তো আপনি কত ঘন ঘন সোশ্যাল মিডিয়া অ্যাপস গুলো ইউজ করেন, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসলে আপনি দিনে একাধিকবার ইউজ করেন, হ্যাঁ, এই উত্তরগুলো আমরা সামঞ্জস্য করে রাখবো। অনেকেই আছে এই ক্ষেত্রে কৃপণতার পথ বেছে নেয় এবং সপ্তাহে একদিন বা দিনে মাত্র একবার সোশ্যাল মিডিয়ায় যায়। এই উত্তরগুলো আসলে কনসিস্টেন্সি বজায় রাখে না। টিভি প্রোগ্রামের ক্ষেত্রে আপনি অনেক চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব করা আছে, এবং আপনি যদি দেখেন প্রোগ্রামগুলো কিভাবে সিলেক্ট করবেন বা আপনি কোন প্রোগ্রাম কোন সময় দেখেন, এই সম্পর্কে আপনার প্রশ্ন হতে পারে। যেমন একটি প্রোগ্রাম, যেমন আমেরিকান ফ্যামিলি, একটি টিভি প্রোগ্রাম যেটা খুবই জনপ্রিয়, সেটা কোন সময় টিভিতে লাইভ হয় এবং অন দ্য এয়ার থাকে, এগুলো আপনার জেনে নিতে হবে। এবং কোন এপিসোডে যে কি হয়েছে এগুলো আপনি যদি নাও জানেন, ইউটিউবে সার্চ করলে সেই এপিসোডটা দেখে আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার অনুসন্ধান করার দক্ষতা তারা খুবই প্রয়োজন, যেহেতু আপনি সেই সম্পর্কে অজানা থাকাটাই স্বাভাবিক। এবং উত্তরগুলো অবশ্যই ভুল দেওয়া যাবে না, এবং আপনি বারবার দেখবেন যে এগুলো বাস্তবসম্মত উত্তর হচ্ছে কিনা। এবং একটি নীতি অবশ্যই অনুসরণ করবেন, সার্ভেতে শুধু প্রোগ্রামগুলি বেছে নিতে হবে যেগুলো আমেরিকান দর্শকদের মধ্যে জনপ্রিয় এবং বর্তমানে চলছে। যদি অপশনে এমন একটি এপিসোড থাকে যেটা 2 থেকে 3 বছর আগেই হোস্ট হওয়া বন্ধ হয়ে গেছে এবং আপনি সেই অপশনটি দাগান, সেই ক্ষেত্রে আপনাকে সার্ভে থেকে স্ক্রিন আউট করে দেবে এবং আপনি ভাবেন যে কেন আমাকে সার্ভে থেকে বের করে দেওয়া হলো, কারণ সেটা তো এখন এক্সিস্টই করে না, আপনি কিভাবে সেটা দাগালেন। আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝছেন। এখন দৃষ্টিভঙ্গি সম্পর্কে যদি আমরা এড়িয়ে আসি, দৃষ্টিভঙ্গি মূলত কি বোঝায়? যেমন উদাহরণস্বরূপ ডিজনি জুনিয়র একটি টিভি চ্যানেল, এইগুলো আমি আপনাকে যদি বলি যে একটি প্রশ্ন যদি আসে, হাউ ইউ উড ডিসক্রাইব ডিজনি জুনিয়র টু এ ফ্রেন্ড, এক্ষেত্রে এই প্রশ্নের মাধ্যমে তারা আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি নিজে নয় এবং আপনার কোনো ফ্রেন্ডকে যদি একটা জিনিস রেফার করেন, সেটা আপনি কিভাবে ডিসক্রাইব করবেন। তো উত্তরটা এইভাবে দিতে পারেন যে ডিজনি জুনিয়র হলো একটি টিভি নেটওয়ার্ক বা চ্যানেল যেখানে প্রচুর বিনোদন রয়েছে। এই ক্ষেত্রে আমি অনেক উন্নত মানের কন্টেন্ট দেখি এবং আমার ফ্রেন্ডকে আমি সেগুলো দেখার জন্য সাজেশন করি, আমার ফ্রেন্ডও সেগুলো দেখে অনেক এনজয় করছে। তো এক্ষেত্রে স্পষ্ট, সংক্ষিপ্ত এবং ব্র্যান্ডের সঠিক পরিচয় দেওয়ার মতন উত্তর আপনাকে দিতে হবে। এখন আসি ব্র্যান্ডের প্রতি প্রতিক্রিয়া। আপনার সার্ভের মধ্যে কোনো একটি ব্র্যান্ডের লোগো দেখালে আপনি সবসময় সেই লোগোটিকে নাও চিনতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার ফোনে থাকা গুগল এআই লেন্স ব্যবহার করে ওই লোগো সম্পর্কে আইডিয়া এবং কোন ব্র্যান্ডের লোগো দেখাচ্ছে এটা আপনি জেনে নিতে পারেন। অপ্রাসঙ্গিক বা সাংঘর্ষিক উত্তর, এই প্রশ্নটি এই ক্লাসেও রাখার একমাত্র উদ্দেশ্য হলো আমরা যখন আমাদের যারা কাজ করে তাদেরকে সার্ভে করার জন্য উৎসাহিত করি, তখন আমরা প্রায় দেখি তারা অপ্রাসঙ্গিক উত্তরটা সব থেকে বেশি দেয়, যেটা সাংঘর্ষিক এবং খুবই ঝামেলাপূর্ণ। একটি সাধারণ উদাহরণ আমরা দেখতে পারি, যদি আপনাকে আপনার নাম জিজ্ঞাসা করা হয় কিন্তু আপনি উত্তরে আপনার বয়স দেন, সেটা কি প্রাসঙ্গিক হয়? আমার মনে হয় সেটা অপ্রাসঙ্গিক হয়। ঠিক এমনি প্রথমে যদি আপনি একটি উত্তর সিলেক্ট করেন যে আপনি লেইজে চিপস খুবই পছন্দ করেন, কিন্তু সার্ভের মধ্যখানে গিয়ে আপনি দিলেন যে আমি এটা ডিসলাইক করি এবং আমি পটেটো ক্র্যাকার্স পছন্দ করি, সেই ক্ষেত্রে সার্ভের উত্তর অপ্রাসঙ্গিক হয়। তো আমরা সামনে এগিয়ে যদি এখন দেখি একটি উন্নত ব্র্যান্ড বা ফেক ব্র্যান্ড আমরা কিভাবে চিনব। সার্ভের ক্ষেত্রে অনেক সময় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা যায় যে আপনাকে অনেক কয়টা ব্র্যান্ডের লিস্ট আপনার সামনে প্রোভাইড করা হয়ে থাকে, সেখানে যে শুধুই সব কয়টা ব্র্যান্ড মার্কেটে অ্যাভেলেবল তা মোটেও নয়। সেখানে জাল ব্র্যান্ড বা এমন ব্র্যান্ড যেগুলো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে বা মার্কেট থেকে উঠে গেছে, এই ব্র্যান্ডের নামও থাকে। তো আমরা যদি না জেনে আন্দাজে ওই ব্র্যান্ডগুলো সিলেক্ট করি যেটা 2 বছর থেকে 3 বছর আগেই নষ্ট হয়ে গেছে বা তাদের মার্কেট গুছিয়ে তারা চলে গেছে, তাহলে সেটা অবশ্যই আপনার এবং আপনার যে জ্ঞান কম এটা নির্দেশ করে। যেমন আপনাকে যদি 100টা ব্র্যান্ড, যেটা আসলে কোনো সময় দেয় না, মিনিমাম 20টা ব্র্যান্ড আপনাকে সামনে দেওয়া হয়, এখন 20টা ব্র্যান্ড আপনি যদি গুগল করেন সেটা অনেক সময় সাপেক্ষ বিষয়, তখন আমরা এআই ব্যবহার করতে পারি। আপনি 20টা ব্র্যান্ডের স্ক্রিনশট বা কপি করে জেমিনিকে দিতে পারেন এবং জেমিনি আপনাকে অনুসন্ধান করে বলবে যে এই ব্র্যান্ডগুলো এখন আছে এবং চলছে, বাদ বাকি ব্র্যান্ডগুলো চলছে না। এইটা আপনাকে ফেক ব্র্যান্ড বা এটা ট্র্যাপ প্রশ্ন থেকে বাঁচার জন্য সাহায্য করতে পারে।
এখন আমরা ভুল উত্তর বিশ্লেষণ বা সঠিক কিভাবে হয় এটা একটু দেখি। তো একটা উদাহরণস্বরূপ আমরা দেখাতে পারি ভুল উত্তর। এই প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক। তারা আমার সাম্প্রতিক মুদি দোকানের বিলিং এর ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা জানতে চেয়েছে, কিন্তু উত্তর দেওয়া হয়েছে মুদি দোকান কি তা নিয়ে। যদি এমন উত্তর আপনি দিয়ে থাকেন, আমি আপনাদের সহজে বোঝার জন্য সবকিছু বাংলায় দেখাচ্ছি। আপনি এই সবকিছু ধরেন ইংলিশে আপনার সামনে প্রোভাইড করা হবে। তো লজিক্যালি এটা তো অযৌক্তিক, তাই না? কিন্তু সঠিক উত্তর কেমন হতে পারে? সঠিক উত্তর এমন হওয়া ছিল যে গত সপ্তাহে আমি ওয়ালমার্টে গেছিলাম এবং আমি তাদের বিলিং লাইনে খুব ভিড় ছিল। এটি আমার ভালো লাগেনি, তবে জিনিস হলো তাদের থেকে মুদি পণ্যের অনেক সংগ্রহ রয়েছে এবং এটি আমার পছন্দ হয়েছে। এটি একটি স্ট্যান্ডার্ড উত্তর। এটাকে যদি আপনি ইংলিশে কনভার্ট করে আপনার প্রশ্নের উত্তর দেন, অবশ্যই আপনাকে সিলেক্ট করতে তারা বাধ্য, কারণ আপনি একটি স্ট্যান্ডার্ড গ্রামার এবং স্পেলিং মিস্টেক বাদে উত্তরটি প্রোভাইড করেছেন। তো গুরুত্ব সহকারে আপনি নির্দিষ্ট প্রশ্নের সাথে সরাসরি প্রাসঙ্গিক অভিজ্ঞতা বর্ণনা করা অতি আবশ্যক, কারণ আপনি জানেন কিনা জানি না, ইউএসএ তে মানুষজন নিজের ওপিনিয়নকে প্রকাশ করার জন্য খুবই উৎফুল্ল থাকে। এখন যদি আর্থিক পরিষেবার কথায় আসি, আপনি কি কি আর্থিক পরিষেবা পণ্য ব্যবহার করে থাকেন? আমরা বাংলাদেশে সাধারণত ডেবিট কার্ড ইউজ করে থাকি এবং এটাই আমাদের অনেকের একমাত্র অর্থনৈতিক পরিষেবার হতে থাকতে পারে। আমরা অনেকজন বর্তমানে মোবাইল ব্যাংকিং ইউজ করে থাকি, কিন্তু বিদেশে একটি মানুষ সামান্য ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং ইউজ করে সন্তুষ্ট থাকে না। তাদের সঞ্চয়ী অ্যাকাউন্ট থাকে, বিনিয়োগ অ্যাকাউন্ট থাকে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, স্বাস্থ্য সঞ্চয় অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ক্রিপ্টো, ট্রেডিং, অনেক অ্যাকাউন্ট থাকে। তো আপনি যদি আপনার অপশন থেকে খুবই সামান্য 2 থেকে 3টে অ্যাকাউন্ট দাগান যে আপনার এগুলো আছে, সেক্ষেত্রে আপনার স্প্রেডেবিলিটির নিয়ে প্রশ্ন হয় এবং আপনি কি আদৌ একটি ইকোনমিকভাবে স্বাবলম্বী কিনা, সেক্ষেত্রে আপনাকে সার্ভে থেকে স্ক্রিন আউট করে দিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট আছে এগুলো দাগাবো, কারণ এগুলো আমাদের ইকোনমিক স্টেবিলিটি প্রমাণ করে। তো আজকের ক্লাসে আমরা উপসংহার হিসেবে যদি বলতে পারি, একটি আদর্শ সার্ভে প্রোফাইল তৈরি করতে হলে আর্থিক পণ্যগুলোর একটি বিস্তৃত পরিসর ব্যবহার করার চিত্র তুলে ধরা প্রয়োজন। আপনার ইকোনমিক স্টেবিলিটি আপনার সার্ভের প্রোফাইলের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাটার হিসাবে কাজ করে। আপনি যদি আপনার উত্তর দাগানোর পরিসর বাড়ান, আপনার প্রোফাইলটা ইনক্রিজ হবে এবং এই $2.5 সার্ভে আপনার ড্যাশবোর্ডে আসতে পারে। আপনি যদি কোয়ালিটি মেনটেন না করেন এবং আপনার প্রশ্নর উত্তরগুলো এমন সামঞ্জস্যপূর্ণ না হয়, তখন আপনার ড্যাশবোর্ডে সার্ভের অ্যামাউন্টগুলো খুবই কম হয়ে যাবে। তখন আপনি দেখতে পারেন যে আপনার কোনো পার্টনার বা অন্য কেউ একই পয়েন্টে সার্ভে আপনার সামনে আসছে $1, কিন্তু তার সামনে ড্যাশবোর্ডে এসছে $2, কারণ সে কোয়ালিটি মেনটেন করছে তাই। আশা করি আজকের ক্লাসটি ইনফরমেটিভ ছিল এবং আপনারা এখান থেকে কিছু শিখতে পারছেন। সবাইকে ধন্যবাদ।